একদিন তোমার মানি ব্যাগে ফুটবে ফুল, একদিন তোমার তরিটাও খুঁজে পাবে কুল, একদিন সাহস তোমারও হবে বলতে ভালোবাসি, একদিন সফল বন্ধুরাও এসে হাঁটবে পাশাপাশি। উঠে দাঁড়াও, হাল ছেড়ো না, একদিন তোমার দিন আসবে। সকল বাধা দুঃখ বেদনা একদিন না একদিন ছুটি হবে, একদিন ছুটি হবে। তোমার সাথে রিলেশন হোক আর না হোক, কাজলের সাথে অসম্ভব। দেখো, তুমি এই কাজলকে নিয়ে না ভেবে তুমি তোমাকে নিয়ে ভাবো, তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো কিনা সেটা ভাবো। তুমি আমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছো, ওটার পরে আমার আর মনে হয় না তোমাকে আমার বিশ্বাস করার প্রয়োজন আছে। তুমি আমাকে কেন দিনের পর দিন এভাবে ঠকিয়েছো? কেন আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি একটার পর একটা অন্যায় করে গেছো? কেন? শোনো, আমি তোমাকে মোটেও ঠকাইনি, আমি তোমাকে কোনো রকমের চিট করিনি কাজল। যে দেখো তুলো না, আমি জব পাচ্ছি না, আমি তোমার জন্য আমি তখন নিজে খাটতাম, নিজে কষ্ট করে হলেও আমি টাকা এনে তোমাকে দিতাম। তুমি আমার বাবার কাছে কেন গেলা? তুমি জানো যে আমি আমার বাবাকে কতটা হেট করি, তুমি সেই বাবার কাছে কেন গেছো? আমার কি মনে হয় জানো, মানে তুমি কি আসলে আমাকে ভালোবাসো নাকি আমার বাবার টাকাকে? তুলনা, তুমি যে কথাগুলো বললে যে আমি তোমার বাবার টাকার জন্য তোমাকে বিয়ে করেছি, তোমার বাবার টাকার জন্য তোমার সাথে আছি, তোমার বাবার টাকাই সব কিছু, তুমি কি একটাবার এগুলো চিন্তা করে বলেছো? হ্যাঁ, আরে আমি তো তোমাকে পড়ানোই ছেড়ে দিয়েছিলাম। মনে করে দেখো কেন আমি ফেরত আসলাম? তোমার মায়ের কারণে। তোমার মা আমাকে রিকোয়েস্ট করলো যে সে তার সন্তানের কণ্ঠস্বর শুনতে চায়, একটাবার তাকে দেখতে চায়। আমি তাকে ফিরে দিতে পারিনি, শুধুমাত্র সেই কারণেই আমি তোমাকে আবার পড়াতে আসলাম। আর বলছো বিয়ের কথা, বিয়ের প্রেশার আমি তোমাকে দিই, তুমি আমাকে দিয়েছো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাইতাম, কিন্তু এখন না। আমি নিজেই রেডি ছিলাম না বিয়ে করার জন্য। তুমি হুট করে একদিন এসে, ইভেন ওই দিন সকালের সাথে আমি বসে আলাপ করছিলাম যে আমি কি করব, আমরা তখনই ডিসিশনে ছিলাম, তুমি হুট করে চলে আসলে। এখন আমি যদি তোমাকে ভালো না বাসতাম, আমি তো পারতাম তোমাকে ফিরে দিতে। আমি তো তোমার কথা চিন্তা করে আমি এটা করলাম। তুমি একটা অনেক বড় ঘরের মেয়ে, কীভাবে থাকবে, কি খাবে, এটা নিয়ে তুমি জানো না আমি কতটা টেনশনে থাকি। এবং আমার লাইফের এখন সব থেকে বড় টেনশন হলো কি, তোমাকে কিভাবে আমি হ্যাপি রাখবো, তোমার সব চাহিদা আমি পূরণ করব। সেই জায়গা থেকেই আমি যখন চাকরিটা পেলাম, আমি এত কিছু চিন্তা করিনি, বিশ্বাস করো আমি এত কিছু চিন্তা করিনি। আমার মনে হয়েছিল যে এতগুলো টাকা পেলে তোমার সব ইচ্ছা, সব চাহিদা আমি পূরণ করতে পারবো। সে কারণে আমাকে ভুল বুঝতেছে। একটাবার একটু চিন্তা করো, একটু চিন্তা করে দেখো, আগের কথাগুলো মনে করো, আগের মাথায় কোনো ডিসিশন নিও না। আমি জানি না এই রিলেশনের ফিউচার কি হবে সামনে, বাট আই রিয়েলি লাভ ইউ।
সানি যে আমার সাথে এরকম করতে পারে আমি না কখনো ভাবিনি, কখনোই না। আমি আমার লাইফ, ক্যারিয়ার, পড়াশোনা সব বাদ দিয়ে আমি শুধু ওর কথাই ভাবছি। ওটা বুঝতে পারলো না আমি কি করি নাই ওর জন্য, কি করি নাই। একবার লিজা, একবার ইশরাত, ও এক একবার এত বড় বড় সব ঘটনা ঘটাইছে, তারপরে আমি কখনো ওকে কিছু বলিনি। কষ্ট পাইছি ঠিকই, নিজে নিজে হজম করছি সব। আর ও আমার লাইফটা কমপ্লিকেটেড করে দিছে। আমার লাইফ এত কমপ্লিকেটেড ছিল না, আমার লাইফ অনেক সিম্পল ছিল। ওকে নিয়ে আমার সব প্ল্যানিং ছিল, ওকে নিয়ে সব চিন্তা ভাবনা ছিল। আর একটা স্বপ্ন ভাঙা মানে হচ্ছে নতুন করে আবার স্বপ্ন দেখা। ওকে ছাড়া আমি আবার নতুন করে কেমনে স্বপ্ন দেখবো বল? সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচণ্ড মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলার তো একটা আগামাথা থাকে, ওর কোনো আগামাথা থাকে না। ওর চেহারা কখন ধরা পড়ে না, ও এত বেশি এক্সপার্ট যে বলে বলে পার পেয়ে যায়। হ্যালো হ্যালো আপু, আমি ইশরাত বলছিলাম। দেখ, মন খারাপ করিস না, যা হয়েছে এর থেকে ভালো কিছু তোর জন্য ওয়েট করছে। আবার ইশরাত ফোন দিচ্ছে। হ্যালো হ্যালো আপু, আমি ইশরাত বলছিলাম। হ্যাঁ বলো। আপু আপু আই এম ভেরি সরি আপু, আমি আসলে বুঝতে পারি না। আমাকে শওকত ভাইয়া বলেছে যে এরকম একটু একটু ওর সাথে কথা বলতে, একটু ফান করতে। আমি না সত্যিই বুঝি না এই ব্যাপারটা এত সিরিয়াস। মানে আপনার আর সানির মধ্যে যে কোনো রিলেশন আছে এই ব্যাপারে আমার না কোনো আইডিয়াই ছিল না। একটা মেয়ে একটা ছেলের সাথে এভাবে কথা বললে, এত বেশি ইন্টারেস্ট দেখালে একটা ছেলে তো এরকম করবে। শওকত ভাইয়া কি বললো, আমিও বা কি করলাম আপু আমি আসলে অনেক সরি। কিন্তু তারপরেও একটা মেয়েকে পাওয়ার জন্য যে তোমার কাছে যতগুলো মিথ্যা কথা বলেছে আমার সম্পর্কে, আমি তোর সাথে একটা সম্পর্কের মধ্যে ছিলাম, তাই না? ও তো আমাকে নিয়ে এতগুলো বাজে কথা বলতে পারে না। না না আপু, ট্রাস্ট মি, সানি আপনার ব্যাপারে এত বাজে কথা বলতো না। আমি জাস্ট ওকে অনেক বেশি পারসুয়েট করেছিলাম দেখে ওইগুলা বলেছে আপু। আমি তোর জন্য কম করিনি ইশরাত, ওই রকম কখনোই করতে পারে না, এগুলো বলতেই পারে না। তুমি ওকে যতই কনভিন্স করো, যত কিছুই বলো, আমি এটা কখনোই অ্যাকসেপ্ট করবো না। ইশরাত, তোমাকে একটা কথা বলি, আমাকে একটা হেল্প করবে প্লিজ? তুমি প্লিজ শওকতকে বলো আমাকে যাতে ও বারবার ফোন না দেয়। আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না, আমাকে যাতে একটু একা থাকতে দেয়। আচ্ছা শোন, গতকাল রাতে আমি ভাইয়ার সাথে কথা বলেছি, আমার পেপারগুলোর সাথে তোর পেপারসগুলোও জমা দিয়ে দে। চল হায়ার এডুকেশনের জন্য আমরা দুজন কানাডাতে যাই। চল, তোর ভালো লাগবে। এই যে এখন শওকত ফোন দিচ্ছে। এই শওকত হচ্ছে আরেকটা রিজন আমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়। ও আমাকে দুনিয়ার উস্কানিমূলক কথাবার্তা বলছে, এগুলো আমি শুনছি, শুনে আমাদের দুজনের মধ্যে ঝামেলা আরও বেশি বাড়ছে। আচ্ছা তুই ক্লাসে যাবি এখন? সময় হয়ে গেছে। ওকে ঠিক আছে, থাক তাহলে তুই। হ্যাঁ শওকত ভাইয়া, শুনো, কাজল আপু বলছে তুমি যাতে ওকে আর কখনো ফোন না দাও। আরে এখানে আমার কি দোষ? চিট করলো সানি, সব করলো সানি। তোমার আসল দোষ হচ্ছে তুমি কখনো নিজের দোষ স্বীকার করো না। মানে আশ্চর্য, এখানে তো সানির কোনো দোষ নেই, সানি তো ইনোসেন্ট, মেন তো তোমারই দোষ সব। দেখো আমি তোমাকে একটা জিনিস বুঝাই বলি, আমার মতো একটা সুন্দর এত স্মার্ট একটা মেয়ে যদি কোনো ছেলের সাথে কথা বলে, সেই ছেলে কি কখনো কথা না বলে থাকতে পারবে? আমি শিওর আমি যদি তোমার সাথে কথা বলতাম না, তুমিও ঠিক সেম জিনিসটা করতে। শোন, আমি সানির মতো না। হ্যাঁ ঠিক আছে, আমি হয়তোবা তোর সাথে ফ্লার্ট করতাম, কিন্তু ওকে পাওয়ার জন্য আমি মিথ্যা কথা বলে কাজলের নামে বদনাম করতাম। আজব শওকত ভাই, এটা না খুব ন্যাচারাল একটা জিনিস। মানে কেউ যদি নতুন কোনো গার্লফ্রেন্ডকে পটাইতে চায়, আগের গার্লফ্রেন্ডের নামে বদনাম করে, এটা জাস্ট নতুন গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে চায়, এটা কোনো বিগ ডিল না। এটা তাহলে সানির কোথায় দোষ এখানে? আর তাছাড়া সানি এত অনেস্ট একটা ছেলে, এত ইনোসেন্ট একটা ছেলে, মানে আমি না ওর সাথে মিশিয়ে বুঝতে পারছি যে ও আসলে ওর মন ভালো। আচ্ছা আমি বুঝতে পারছি না,
তুই হঠাৎ সানির প্রতি এত দরদ দেখাচ্ছিস? কি সমস্যা তোর? হ্যাঁ, এখানে সমস্যা কি হলো? মানে আমি তো জাস্ট সানির পয়েন্ট অফ ভিউ থেকে, মানে সানির জায়গা থেকে একটু ভাবলাম। আর তুমি যে খালি সানির দোষ দিচ্ছ, এখানে তো মেন গুটিবাজিটা তুমিই খেলছো, তাহলে সানির দোষটা কোথায়? কাজল ঠিকই জানতে পারতো সানির কথা, আর আজ হোক কাল হোক ঠিকই সানির মুখোশটা কাজলের সামনে চলে আসতো। তুমি আমাকে বলো নাই সানির পিছে লেগে থাকতে, মানে সানিকে খালি কাজলকে নিয়ে পাঞ্চ করতে। আলটিমেটলি সানির দোষ না, এখানে তো সব তোমারই দোষ। আচ্ছা দেখ, আমার কোনো দোষ নাই এখানে, আমি জাস্ট ওকে হেল্প করতে চেয়েছিলাম, দ্যাটস ইট। আর তুই কিন্তু ভালো করে জানিস ও আমার ছোটবেলার ফ্রেন্ড। আর ফ্রেন্ড কেন বলছি, তুই তো জানিসই ও ফ্রেন্ডের চেয়ে বেশি আমার কাছে। আচ্ছা ঠিক আছে, শুন, আমি এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না, তোর সাথে পরে কথা। বাই। সবাই আমার মুখের উপর ফোন রেখে দিচ্ছে, কি আজব। অ্যাকচুয়ালি সোহেল ওর জবের ব্যাপারে কিছু জানতো না। ইনফ্যাক্ট তোর সঙ্গে যখন সোহেল একটা ভালো রিলেশন হয়, তখন থেকেই ওর জন্য কিছু করা উচিত আমি ফিল করছিলাম। পরে যখন তুই বাসা থেকে চলে গেলি এবং সোহেলকে বিয়ে করলি, তখন থেকে সোহেলের জন্য কিছু একটা করা দরকার আমি আরো স্ট্রংলি ফিল করলাম। তাই ওর জন্য চাকরিটা ম্যানেজ করলাম। আর তখনকার সিচুয়েশনে তোকে, তোর মাকে এসব ব্যাপারগুলো বলা হয়ে ওঠেনি। আর এর মাঝে তোর মাও চলে গেল। তোর মা ফিল করলো যে তার কারণেই নাকি আমাদের সংসারে এত অশান্তি, এবং সে তোর জন্য আর অশান্তির কারণ হতে চায় না, সেজন্যই চলে গেল। বাট আমি সবকিছুর জন্য সরি তুলনা। আই এম রিয়েলি রিয়েলি সরি। তোর মা যাওয়ার সময় তোকে এই চিঠিটা দিয়ে গেছে। কথায় আছে অনেকের কপালে সুখ সয় না, ঠিক তেমনি একজন কপালের অধিকারিণী আমি কখনো কাউকে সুখী করতে পারিনি, নিজেকেও সুখী করতে পারিনি, কখনো নিজের সংসারটাও আমি গুছিয়ে রাখতে পারিনি। আজ মেয়ের সংসারটাও নষ্ট করতে বসেছি। আমি একটা অপয়া, কারো ভালো করতে গেলেও আমি খারাপ করে ফেলি। আমাকে ক্ষমা করে দিস। সোহেল কিছুই জানে না আমি অনেক দূরে চলে গেলাম, আমাকে ক্ষমা করে দিস। তোর মাকে তুই ক্ষমা করে দিস পারবি? মার কোনো দোষ নেই বাবা, মার কোনো দোষ নেই। জানি সব আমার দোষ। সব সময় আমি আমার জিদ আমি বেশি বেশি বলি, বেশি বেশি বুঝি। বাট তোরা প্লিজ টেক ইট ইজি মা। দেখিস আসো, মাকে নিয়ে আসো বাবা, মাকে নিয়ে আসো।
সানি, তোর মন খারাপ নাকি? কি হয়েছে আমাকে বললে তোর ভালো লাগবে। বল বল। আরে তুই আমাকে না বললে কাকে বলবি? আমি কি শুধু তোদের মামা? আমি তো তোদের বন্ধু। বল। ও, আমাকে বলা যাবে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মামা, আমি কিরকম মানুষ মামা? তুই আমার ভাগ্নে, আমার অস্তিত্বে তোরা মিশে আছিস। তোদেরকে আমি ছোটবেলা থেকে বড় হতে দেখেছি, আমার চোখের সামনে বড় হয়েছিস। আমি তো এখানে বেশ আছি। তোরা যদি কোনো ভুল করতি তাহলে আমি তো তোদেরকে শাসন করতাম, তাই না? আমি তো ভালোই আছি। এখানে ভালো মন্দের প্রশ্ন হঠাৎ করে আসছে কেন? মামা, তুমি একটু ভেবে বলো, আমি কি সত্যি একজন ভালো মানুষ? হঠাৎ এই প্রশ্ন কেন? কি হয়েছে তোর? আরে আমার দিকে তাকা, বলতো কি হয়েছে তোর? জানি না মামা, আমি আসলে নিজেও জানি না আমি কোন পথে এগোচ্ছি। শুধু শুধু মনে হয় যে আমি একটা মরীচিকার পেছনে ছুটছি। আমার গন্তব্য আমি নিজেও জানি না। কি পাবার মোহে আমি এরকম করছি আমি নিজেও বুঝতে পারি না। মামা, আমি কাজলকে ঠকিয়েছি নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। আমেরিকা যাবার কথা চিন্তা করে নিজের সাথে ইশরাতকে জড়িয়েছি। আবার ওদিক দিয়ে লিসার সাথে জার্মানিতে যাবার স্বপ্ন দেখেছি। সত্যি কথা বলতে মামা, আমি এদের কাউকেই ভালোবাসিনি। শুধুমাত্র নিজে ভালো থাকার চেষ্টা করেছি। সবসময় একটা সম্ভাবনা খুঁজে বেরিয়েছি নিজে ভালো থাকার, আর কিছুই না। কাজলের সাথে আমার দেখা হয়েছিল, ও আমাকে যা তা বলে অপমান করেছে, কিন্তু আমি ওর চোখের দিকে তাকিয়ে ওকে কিছুই বলতে পারিনি, কারণ জানি সব অপরাধ আমার। আমি কি করে ভালো মানুষ হলাম মামা? শোন, ভালো মন্দের হিসাবটা হয় প্রত্যেকটা মানুষেরই ভেতরে ভালো মন্দের একটা বোধ থাকে। সে বোধটা যদি খুব পরিষ্কার হয় তাহলে সেখান থেকে সমস্ত অন্ধকার দূরে সরে যায়। তখন একজন মানুষ হয়ে ওঠে নিষ্পাপ। তোর এগুলো নিয়ে এত চিন্তা করতে হবে না তো। অবশ্যই তুই ভালো। শোন, তুই এরকম বাসায় বসে না থেকে একটু বাইরে টেরে যা তো, তোর ভালো লাগবে। যা। না মামা, আমি কোথাও যাব না। আরে আমি বলছি তোকে, তুই যা, তোর ভালো লাগবে। যাবি না কেন? যা। না মামা, যাব না। আর বললেই কি যাওয়া যায় নাকি? মানে কি, টাকা লাগবে কিন্তু? আরে সেটা আগে বললেই তো হয়। হ্যাঁ, এনে কত লাগবে? না মামা, থাক। আরে কি আশ্চর্য, লজ্জা করছে। নে ধর। মামা, এগুলো তো আমার ব্যবসার টাকা, এগুলো দিয়ে আমি কেন ঘুরতে যাব? আরে এগুলো তো তোদের জন্যে, তোরা ছাড়া আমার কি আছে বল? নে ধর ধর। আহা, নে নে নে, যা যা, বাইরে যা। মামা, তুমি সহজ সরলই রয়ে গেলে।
হবে। মাথাটাকে ঠান্ডা রেখে মারি টেনশনকে গুলি, একদিন ছুটি হবে এটা মনে মনে বলি। জানি না এ সমাজে সুখী আছে কারা, আমি জানি আমার কথা লাইফে প্যারা ভরা। একদিন ছুটি হবে ভায়া, একদিন ছুটি হবে হবে। ওয়েট কইরা বইসা আছি আমি, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, ওই দিন আসবে কবে কবে, ওই দিন আসবে কবে, যেদিন আমার তোমার আমাদের সবার ছুটি হবে।